প্রেগন্যান্সির কিটটা হাতে নিয়ে স্বামীর অফিস রুমে ঢুকতেই নিজের স্বামীকে অন্য এক মেয়ের সাথে চুমুরত অবস্থায় দেখে পাথরের মতো দাঁড়িয়ে যায় রেখা। সামনে দাঁড়িয়ে থাকা তার ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা, প্রতিটা দৃশ্য যেন ছুরির মতো এসে তার কলিজাকে রক্তাক্ত করেছে। জ্ঞানশূন্য মস্তিষ্কে রেখা খুবই ইচ্ছে করেছে চিৎকার করে কাঁদতে, মনের সব দুঃখ কষ্টকে উগলে বের করে দিতে, কিন্তু গলা দিয়ে একটি শব্দও যেন বের হচ্ছে না, কেবল চোখ দুটো ভিজে আসে তার। রেখার হাত থেকে কিটটা পড়ে গিয়ে শব্দ হতেই দিগন্ত পেছনে ফিরে তাকায়। এতক্ষণ নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকায় সে বুঝতেও পারেনি কখন তার ঠিক পেছনে রেখা এসে দাঁড়িয়েছে। রেখাকে দেখা সত্ত্বেও দিগন্তরের মধ্যে কোনো হেলদোল নেই। সে অতি সযত্নে মেয়েটাকে নিজের কোলে বসিয়ে তার শরীরের সংবেদনশীল জায়গায় স্পর্শ করতে করতে রেখার দিকে তাকিয়ে ক্রুদ্ধ হাসি হাসে। রেখা আর নিজেকে সংযত রাখতে ব্যর্থ হয়ে কয়েক কদম এগিয়ে আসে দিগন্তর গালে সজোরে এক থাপ্পড় মারে। ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে নোংরামি করতে আপনার লজ্জা লাগে না? আবরাম খান দিগন্ত, এই আপনার ভালোবাসা, ছি! ভাবতেও আমার লজ্জা লাগছে যে আপনার মতো অমানুষ জানোয়ারকে আমি ভালোবেসেছি, স্বামী হিসেবে গ্রহণ করেছি। কেন আমার বিশ্বাস ভাঙলেন? আর রাত রেখা এক নাগাড়ে কথা বলে কানে এলো দিগন্ত তেমন একটা প্রতিক্রিয়া দেখায় না। কোলে থেকে সেই মেয়েটিকে উঠিয়ে সে নিজে উঠে দাঁড়ায়। এতক্ষণে তার মুখে হাসি বিরাজমান থাকলেও মুহূর্তের মধ্যে দিগন্তর মুখ চিরচেনা শক্ত কর্কশ রূপ ধারণ করে। এক ঝটকায় সে রেখার চুলের মুঠি শক্ত করে ধরে একটা হাত পিছমোচড় করতে তাকে দেওয়ালের সাথে চেপে চেপে করে। রেখা নিজেকে ছাড়িয়ে নেওয়া যথেষ্ট চেষ্টা করে দিগন্ত যেন তত বেশি কষ্ট দিতে থাকে রেখাকে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আবরার খানের দিগন্তরের গায়ে হাত তোলার? কি যোগ্যতা আছে তোর আমার স্ত্রী হওয়ার? ভুলে যাবি না রাস্তা থেকে তোকে তুলে এনে এই বাড়িতে ঠাঁই দিয়েছি, অধিকার ফলাতে এসেছিস আমার উপর? কিসের অধিকার দেখাচ্ছিস তুই আমাকে? এই বলে দিগন্ত রেখাকে ছেড়ে দিয়ে তার গালে সজোরে এক থাপ্পড় বসায়। রেখা তাল সামলাতে না পেরে মেঝের ওপর ছিটকে পড়ে যায়। গালে হাত চেপে সে কাঁদতে কাঁদতে বলে, আবরাপ, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। মা হওয়ার কথা শুনে দিগন্তর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার ক্রুদ্ধ হেসে রেখাকে বলে, তোর পেটের মাংসপিণ্ডটা আমার অবৈধ সন্তান ছাড়া আর কিছুই না। রেখা যেন এক মুহূর্তে আকাশ থেকে পড়ে। বিস্ময়ে তার চোখ দুটো বের হয়ে আসার জোগান। সে সোজা হয়ে দাঁড়িয়ে দিগন্তর কাঁধ দুটো শক্ত করে ধরে বলে, কি বলছেন আপনি? আমি আপনার স্ত্রী, ও কোনো আপনার অবৈধ সন্তান হতে যাবে? আর আবরাপ, ও আমাদের সন্তান, আমাদের ভালোবাসার ফল। রেখার মুখে ভালোবাসা শব্দটা শুনতেই আবরাপ জোরে জোরে হাসতে থাকে। বদ্ধ করে হাসিটা প্রতিফলিত হয়ে রেখা কানে এলে সে বিরক্তিতে চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। ভালোবাসা? আসল আসল সত্যিটা হলো আমি তোকে কোনোদিনও ভালোবাসিনি। সব ছিল আমার দুরন্ত অভিনয় আর প্রতিশোধ। তুই আসলে অনেক বোকা রে রেখা। আমার সাধারণ নাটকে তুই সত্যি বলে ভেবেছিস আমাকে তোর কাছে আসতে দিয়েছিলি, এখন তোর বোকামির ফল পেটে বয়ে বেড়াচ্ছিস। আর কি যেন বললি তুই আমার স্ত্রী? তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমাদের বিয়ে হয়েছে? দিগান্তর বলা শেষ কথা তা শুনে রেখা একেবারে নির্বাক হয়ে যায়। আসলে তার কাছে কোনো প্রমাণ নেই। তাদের বিয়ে হয়েছিল এক বৃষ্টি রাতে এক মসজিদে। রেখার হাতে উল্টো পিঠ দিয়ে চেপে পানিগুলো মুছে শান্ত চোখে দিগান্তর দিকে তাকায়। কোনো কেন করলে এমন? কেন আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করলেন? জবাব দিন আবরাপ। তোর ভাই তো একদিন আমার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কই তখন তো তার কাছে জবাব দিসনি। তাহলে আজকে আমার কাছে চাচ্ছিস কেন? ভাইয়া, প্রতিশোধ আপনি আমার উপর নিয়েছেন? অবশ্যই, নইলে তোর মতো এক থার্ড ক্লাস মেয়েকে আমি বিয়ে তো দূরের কথা, স্পর্শও করতাম না। আমি আমার বোনের মৃত্যু
অবদান নিয়েছি। সেই দিন আমার বোনের গর্ভে অনাগত সন্তানের পিতৃ পরিচয় দিতে তো ভাই পিছপা হয়েছিল। আজ তার বোনও আমি এক অবৈধ সন্তানের না হতে চলেছে। সমাজের চোখে তুই এখন এক নষ্টা চরিত্রহীন মেয়ে। আপনি কি মনে করেছেন আর রাব, আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি ধ্বংস হয়ে যাব? আমার সন্তানকে রাস্তায় ফেলে আসবো সমাজে কিছু তকমার ভয়ে? কখনোই না। আজকে আমি আপনাকে বলছি, যে সন্তানকে আপনি অস্বীকার করেছেন, একদিন তাকে কাছে পাওয়ার জন্যে আপনি কর্তাবেন, আফসোস করবেন, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। অ্যান্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। যা ইচ্ছে তাই করে নে রেখা, তবে মনে রাখিস, তোর মতো মেয়ে আমার বেড পার্টনার হয়েছি সেটাই তোর ভাগ্য। দিগন্তরের মুখে কুঞ্চিত কথাগুলো রেখা সহ্য হয় না। সে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। রেখা চলে যেতেই মেয়েটা দিগন্তরের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, ইয়োর ওয়াইফ হ্যাজ গোন, লেটস কন্টিনিউ ইয়োর রোম্যান্স ডার্লিং। দিগন্ত একটু মুচকি হেসে পকেট থেকে রিভলভারটা বের করে মেয়েটাকে ঠিক মাথা বরাবর গুলি করে। সাথে সাথেই মেয়েটা রক্তাক্ত নিথর দেহ মেঝেতে লুটে পড়ে। যত সব নষ্টা মেয়েগুলো, ছেলে দেখলে গায়ে ঢলাঢলি করতে মন চায়। এই বেশ্যাটা জন্যই শরীরটা নোংরা হয়ে গেল। দিগন্ত রুম থেকে বের হতে যাবে তখন জুতোর নিচে একটা কিছু অস্বস্তি উপলব্ধি করে দিগন্তর নিচে দিকে ঝুঁকে রেখা ফেলে যাওয়ার প্রেগন্যান্সি কিটটা সে দেখতে পায়। দুটো দাগ যেন রেখা অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ। দিগন্ত এক লাথি মেরে কিটটা দূরে সরিয়ে দেয়, তারপর বড় বড় পা ফেলে রুম থেকে নিজেও বের হয়ে যায়। রেখা এক প্রকার ছুটে এসে নিজের রুমে দরজাটা আটকে দেয়। এমন নয় যে তাকে বাইরে বের করে আনার জন্য দুশ্চিন্তাগ্রস্ত কেউ হাঁটবোট শুরু করবে, কিংবা দরজা জোরে জোরে টোকা মেরে নিজের উদ্বিগ্নতা প্রকাশ করবে। বরং আজ বড় অদ্ভুত। ভাইয়ের এক বাড়ির বাতাসটা রেখার কাছে বেশ বিষাক্ত লাগছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকতে চাইলে সে দম বন্ধ হয়ে মরা পড়বে। অথচ কিছুক্ষণ আগেই নিজের গর্ভধারণের কথাটা জানা মাত্র চোখের কোণে জমা আনন্দ অশ্রু মুছতে মুছতে রেখা ছুটে গিয়েছিল দিগন্তকে জানাতে। কিন্তু মুহূর্তের মধ্যে যেন তার চেনা পৃথিবীটা বদলে, যেন পুরোপুরি তার সাজানো সংসারের সাথে সাথে বিশ্বাসও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রেখা হন্য হয়ে নিজের ফোন খুঁজতে থাকে চারপাশে। একসময় সেটা হাতে কাছে পেয়ে গেল তৎক্ষণাৎ। সে উদয়কে কল করে। উদয় মির্জা সম্পর্কে তার আপন ভাই। এই ভাই ছাড়া রেখার পৃথিবীতে তার কোনো আপন মানুষ বেঁচে নেই। তারা দুজন হায়ার মির্জার সন্তান হলেও মির্জা বাড়িতে দুজনের অবস্থানের মধ্যে ছিল বিশাল ফারাক। একজন ছিল মির্জা বংশের একমাত্র উত্তরসূরি, আর একজন ছিল এক প্রকার বোঝা। ছেলেবেলায়, বিশেষ করে মা মারা যাওয়ার পর থেকেই রেখার সাথে বাপ ভাইয়ের দূরত্ব ছিল অনেক। একই বাড়িতে বাস করত ঠিকই, কিন্তু দেখা সাক্ষাৎ হতো মাস দুয়েক তিনবার। উচ্চ মাধ্যমিকের পর রেখা বিদেশে আসার পর ইচ্ছে করেই তাদের সাথে যোগাযোগ ছিন্ন করে দেয়। অপর পক্ষেও সেটা সদরে গ্রহণ করে। রেখা দুবার কল করে, কিন্তু প্রতিবারে কলটা কেটে যায়, কেউ রিসিভ করে না। আজ রেখা নিজেকে বেশ অসহায় লাগছে। এই অচেনা দুনিয়ায় তার চেনা বলতে কেউ নেই। রেখা হাতে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মেরে কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দেয়। শাওয়ারের পানি যত বেশি রেখার নগ্ন শরীরের ওপর আছড়ে পড়েছে, সে তত কান্নায় ভেঙে পড়েছে। দুই হাঁটু গুজে কাছে নিজে জড়িয়ে ধরে তাতে মাথা গুজে রাখে সে। বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে রেখা ভিজে চুলের বাইরে বের হয়ে আসে। ব্যাগপত্র গোছানোর সময় হঠাৎ দরজায় টোকা পড়লে রেখা ভয়ার্তক চোখে সেই দিকে তাকায়। দিগন্ত এসেছে ভেবে সে দরজা খুলতে বিলম্বন করতে থাকে, কিন্তু তখনই দরজার ওপাশ থেকে ভেসে আসা মেয়ালি কণ্ঠ তাকে আশ্বস্ত করে, রেখা দরজা খোলো, আমি নয়না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিকই, কিন্তু বিরক্তিতে রেখা চোখ মুখ খিচে আসে। নয়না মেয়েটা ঠিক কেমন, আর তার যেন দিগন্তের ওপর খারাপ দৃষ্টি আছে, সেটা রেখা অজানা নয়। তবে আজকে রেখা নয়নাকে উপেক্ষা করে না। মানুষটা তার নেই সেখানে। নিজের চাচাতো ননদকে হীনতার জন্য অবহেলা করা বোকামি। রেখা কাপা হাতে দরজা ছিটকেনিটা খুলে দিতেই নয়না হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে। তারপর তাচ্ছিল্য সুরে রেখাকে বলতে থাকে, সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বিদায় হও দেখি, আমাকে সার্ভেন্ট দিয়ে এই রুম পরিষ্কার করাতে হবে।
এখন থেকে এই রুমের মালিক আমি। আমি আর দিগন্ত এই রুমে থাকবো ভাবছি। বেশ বড়সড় খোলামেলা রুম এটা। আমার তো ভাবতেই অবাক লাগে। এই ম্যানশনের বেস্ট রুম দিগন্ত তোমার মতো একটা ক্ষেত ক্লাসের মেয়েকে দিয়েছে। রেখা নিজের মনে একটু মুচকি হেসে নিজের কাজ করতে থাকে। নয়না রেখা এক উপেক্ষা সহ্য করতে পারে না। রেখার হাতে কাপড়গুলো মেঝেতে ছুঁড়ে মেরে তাকে নিজের দিকে তাক তাকাতে বাধ্য করে। নিজেকে কি মনে করিস বিট ক্লাস? দিগন্তর মতো ছেলে তোকে ভালোবেসে তোর সাথে সংসার করবে? যা জন্ম পরিচয়ই ঠিক নেই, সে আবার হবে খান বংশের পুত্রবধূ। খবরদার নয়না, সম্পর্কে আমি তোমার বড় ভাইয়ের বউ, মুখ সামলে কথা বলবে। আমার জন্ম পরিচয় দিয়ে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাও। আমি তো শুনেছি তোমার প্রয়াত মায়ের অনেক পুরুষের সাথেই অবৈধ সম্পর্ক ছিল। তা তোমার বাবা কোনটা সেটা ডিএনএ টেস্ট করে জেনে নিও তো। তোর এত বড় সাহস! এই বলে নয়না রেখে রেখে রেখাকে থাপ্পড় মারতে নিজের হাত উঠাতে কেউ পেছন থেকে তার হাতটা চেপে ধরে। নয়না রাগী চোখে পেছনে ফিরে তাকাতে দিগন্তকে দেখতে পেয়ে তার সব তেজ একেবারে যেন মিয়ে যায়। দিগন্ত, এই থার্ড ক্লাস মেয়েটা আমার জন্ম পরিচয় নিয়ে জানায় তাই বলে আমাকে অপমান করছে। তুমি কিছু বলবে না? অবশ্যই বলবো। আমারও মনে হয় তোর জন্ম সমস্যা আছে নয়না। আঙ্কেল তো এখনো বেঁচে আছে। দেখ জিজ্ঞেসে করে আসলে তুই ওনার বৈধ সন্তান কিনা। দিগন্ত, আমি কিন্তু নয়নার কথা শেষ করতে পারে না। তার আগেই দিগন্ত তাকে ঘাড় ধরে বের করে দিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। দিগন্ত খুব সূক্ষ্ম চোখে রেখাকে পর্যবেক্ষণ করেছে। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়েছে। চোখ দুটো ভীষণ ভাবে ফুলে আছে। দিগন্ত একটু ক্রুদ্ধ হাসি হেসে রেখাকে বলে, এখনো যাসনি দেখছি। আমি তো ভেবেছিলাম এতক্ষণে দেশ ছেড়ে চলে গিয়েছিস। রেখা কোনো উত্তর দেয় না। এতে দিগন্ত রেখাকে রেগে গিয়ে তার হাতে ধরে তাকে নিজের কাছে টেনে বলে, তেজ দেখাবি না আমাকে? তেজ দেখাচ্ছিস তুই? আমি চাইলে এখনই তোকে এখানেই পিষে মেরে ফেলতে পারি জানিস। তুই আমার কাছে পিঁপড়ার সমতুল্য। তাইলে সেটাই করতেন। জানে মেরে ফেলতেন। তখন অন্ততপক্ষে আমার রুহ এই যন্ত্রণা থেকে মুক্তি পেত। দেহকে যন্ত্রণা দেওয়া চেয়েও রুহকে যন্ত্রণা দেওয়া অনেক উপ উপভোগ্য। রেখা, আমি কি করে এই চান্সটা মিস করি বল? রেখা আর কিছুই বলে না। তার সকল যুক্তি যেন এখন বৃথা, সেটা সে ভালো করেই বুঝে গেছে। রেখা সেখান থেকে চলে যেতেই নিজের ঠিক তখন দিগন্ত তার পথ আটকিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে জ্বালান্ত সিগারেটটা রেখার ঘাড়ের ওপর চেপে ধরে। অসহ্য এই যন্ত্রণা সইতে না পেরে রেখা আর্তনাদ করতে থাকে, কিন্তু দিগন্তের হাত থেকে মুক্তি পায় না। ঘাড়ের ওপর বেশ কয়েকটা ছাপ ফেলার পর দিগন্ত তাকে নিজের কাছে থেকে ছুঁড়ে মারে। এই দাগগুলো তোকে সারা জীবন মনে করিয়ে দেবে যে তুই একসময় আমার ছিলি। আমি তোকে ছেড়ে দিলেও এই দাগ তোকে কখনোই ছাড়বে না। আমার স্মৃতি তোকে ভুলতে দেবে না। চলে যা আমার জীবন থেকে। কখনোই এই পোড়া মুখটা আমাকে দেখাতে আসবি না। 4 বছর পর কাফনে জড়ানো বাবার লাশের সামনে মদের গ্লাস হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে দিগন্ত। তার ভাবলেস চোখ মুখ দেখে কেউই ঠাঁই করতে পারে না যে সে সদ্য বাবাকে হারিয়ে এতিম হয়েছে। আজও সে সকলে সকলের সামনে বেশ পরিপাটি হয়েই সকলের সামনে উপস্থিত হয়েছে। কালো শার্ট, কালো ট্রাউজার, শার্টের ওপর কালো জ্যাকেট, সেই সাথে চোখে সানগ্লাস। এমনকি রুম থেকে বের হওয়ার সময় চুলগুলোও স্পাইক করতে ভুলেনি সে। পকেটে হাত গুজে রাখলেও আসম কালো আবরণের মাঝে রেলংসে রোলেক্স ঘড়িটা জ্বলজ্বল করছে। বিদায় সভার উপস্থিত অতিথিদের মনোযোগ মৃত্যুবরণকৃত চেয়েও মৃত ব্যক্তির ছেলের উপরই বেশি। কারণ মৃত বাবার সামনে বিরাজ বিরাজহীনভাবে ছেলের মদ পানের মদ বেয়াদবি সচরাচর কোথাও নজর পড়ে না। মৃত্যুই যতই অপ্রিয় হোক না কেন, কোনো বিদায় অনুষ্ঠানে লোক দেখানো কষ্ট বেদনা দেখাতে কেউই ভোলে না। তবে দিগন্ত সমাজের এসব প্রচলিত প্রথাকে এক প্রকার উপেক্ষা করেই শকুনের দৃষ্টিতে চেয়ে আছে অবায়দুল্লাহ খানের শুকনো চোখের দিকে। পেছন থেকে কারো গলা
ঝাড়া শব্দে দিগন্ত সতর্ক হয়। পাশে চেয়ে তার বাল্যবন্ধু জাহাঙ্গীরকে দেখতে পেয়ে চোখ থেকে সানগ্লাসটা খুলে বুকের সাথে ভাঁজে রাখে দিগন্ত। আজকের দিনেও এসব ছাইপাশ না গিললে তো হয় না। তাও আঙ্কেলের ডেড বডির সামনে লোকলজ্জা বলতে একটা জিনিস আছে। দেখ কেমন সকলে তোর দিকে কেমন করে তাকাচ্ছে। রাখ এক্ষুনি মদের গ্লাসটা। ইউকি গন্ধে পেট থেকে সব কিছু মুখ দিয়ে বের হয়ে হবে মনে হচ্ছে। দিগন্তরে একেবারে কাছে দাঁড়িয়ে থাকা মদের তীব্র গন্ধে জাহাঙ্গীর নাক মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার চেহারায় ভারমূর্তি দেখে দিগন্তর বেশ হাসি পায়। লোকজন না থাকলেও সে হয়তো একটুখানি হেসেও নিত। দিগন্তর কিছু না বলে এক ঢোক গ্লাসের অবশিষ্ট পানিটুকু গিলে ফেলে। তারপর খালি গ্লাসটা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই কাঁচ ভাঙে আওয়াজ। বিরাট হল রুমের প্রতিধ্বনি হতে থেকে আঙ্কেলের জানাজার পড়ানো কি হয়ে গেছে? জাহাঙ্গীরের বলা কথা কানে এলে দিগন্ত তার দিকে মুখ ফিসফিসিয়ে মুচকে হাসে। সুসাইড করলে জানাজার পড়ানো হয় না জানিস না? ধর্মজ্ঞান তোর মধ্যে ছিটে ফোটাও যায় না দেখেছিস? আঙ্কেল সুসাইড করেছে? দিগন্ত কিছু না বলে চুপ করে সামনের দিকে চেয়ে থাকে। জাহাঙ্গীরের অস্বস্তি হতে থাকে। বেশ ভুতুড়ে পরিবেশ। মানুষ আছে কিন্তু সকলেই যেন জীবন্ত লাশ। লোকালয়ে সামান্যতম কোলাহল নেই। এমন একটা হিমকর বাড়িতে দিগন্তর এক কিভাবে থাকে ভাবলেও জাহাঙ্গীরের গলা শুকিয়ে আসে। জাহাঙ্গীর এবার শুকনো গলা বলতে শুরু করে, কবরের জায়গায় ঠিক করেছি, বাড়ির পিছনে গার্ডেনে ভেবেছি পুঁতে দেব। সুসাইড করেছে তাই এর চেয়েও বেশি সম্মান উনার প্রাপ্য না। আর হলেও আমি তা উনাকে দেব না। আঙ্কেলকে এখনই মন থেকে ক্ষমা করতে পারিসনি দিগন্ত? মানুষটা মারা গেছে, এখনও রাগ পুষে রাখলে আঙ্কেলের আত্মা পরবারে শান্তি পাবে না। সেটা তিনি এমনিতেও পাবে না। দুরাত্মারা নিজেরা কখনোই শান্তি পায় না, আর অন্য কেউ শান্তিতে থাকতে দেয় না। এই বলে দিগন্ত সেখান থেকে চলে যেতেই নিলে জাহাঙ্গীরের একটা কথা সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়ায়। বাবা হিসেবে তিনি যা করেছেন সেটা কি ভুল? কি মনে হয় তোর? তুইও তো এক সন্তানের বাবা হয়েছিস। উনার জায়গায় থাকলে তুই কি করতি দিগন্ত? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মেঝের উপর পড়ে থাকা কেবল এক নিথর দেহ দৃশ্যমান। ঘরটাকে আলোর উৎসব বলতে একপাশে শীর্ণ দেওয়ালে থাকা ছোট একখানা জানালা। সেই জানালার দিয়ে পূর্ণিমার চাঁদের আলো প্রবেশ করেছে। সেই আলোর রেখা অচেতন মুখের ওপর পড়লে চোখের কোণে জমে শুকনো আগুনে জ্বলজ্বল করেছে। নির্বিচ্ছিন্ন নীরবতার মাঝে তার শ্বাস প্রশ্বাসের শব্দও যেন বিকট মনে হয়। হঠাৎই সেই শব্দকে তুচ্ছ করে দরজা খোলার শব্দ শোনা যায়। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ওয়ালখালা আবরণী অবৃত এক লোক রুমে প্রবেশ করতেই রেখা আস্তে আস্তে জেগে উঠতে শুরু করে। চোখ খুলে পাশে এক অপরিচিত পুরুষকে দেখে রেখা থমথম খেয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। ঘামে ভিজে পরনে কাপড়টা শরীরের সাথে একেবারে লেপ্টে আসে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রেখা চারপাশ ভালো করে পর্যবেক্ষণ সেই লোকটার দিকে তাকিয়ে বলে, আমি কোথায়? আপনি আমাকে এখানে এনেছেন কেন? লোকটা কিছু না বলেই পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে দুটো ঠোঁটের মাঝে চেপে ধরে। সিগারেটের আলোয় লোকটা মুখখানি দেখার জন্য রেখা একটু উকি মারলেও সে ব্যর্থ হয় তাকে দেখতে। হঠাৎ তার মাথায় একটা চিন্তা উদয় হলে রেখা পাগলের মতো চিৎকার করতে করতে বলে, আমার ছেলে কোথায়? আপনি ওকে লুকিয়ে রেখেছেন তাই না? প্লিজ আমার ছেলেকে আমায় ফিরিয়ে দিন। ও ছাড়া আমার কেউ নেই। আপনি যা চান আমি তাই করব, কিন্তু দয়া করে আমার বুকের মানিককে ফিরিয়ে দিন। প্রতিদিনকার মতো আজও সেই একই দুঃস্বপ্নের বেড়াজাল ভেঙে রেখা জেগে উঠল। রোজ রোজ একই স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত সে। প্রতি মুহূর্ত নিজের ছেলের আলভিকে হারানোর ভয়ঙ্করে ভীষণ রকমের তাড়া করে। বিছানার ওপর উঠে বসে গায়ে চাদরটা সরালে রেখা দেখতে পায় আলভি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বেশ শান্তির ঘুম। আলভির আদুরে মুখখানি দেখে অজান্তেই রেখা ঠোঁটে কোণে হাসি ফোটে। বেশ দেখতে তার ছেলেকে। গায়ের রং তার মতো শুভ্র হলেও চেহারা হয়েছে বাবার মতো। আলভিরের কারণে এখনো রেখার মনে দিগন্ত স্মৃতি বেঁচে আছে। তা না হলে কখন সে হারিয়ে যেত সকলের ভিড়ে। একসময় আলভিরও আর
আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। চোখ খুলে মায়ের মুখটা দেখতে পেয়ে মিষ্টি একটা হাসি দেয়। তারপরে মায়ের কোলে উঠে তাকিয়ে জড়িয়ে ধরে আধো আধো গলায় বলে, জানো মাম্মা, আজকে আমি পাপাকে স্বপ্নে দেখছি। আচ্ছা মাম্মা, আমার পাপা কোথায়? বাবা কি আমাকে আদর করে না? 3 বছর বয়সী ছেলের মুখে তার বাবাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন রেখা এই প্রথম হয়নি। তাই প্রতিবারের মতোই একেবারেও রেখা চুপ করে থাকে। তার ভেতরটা বেদনায় বিষের ভরে যায়। চোখের সামনে একে একে অতীতের সেই বিবৃতি গুলো সামনে আসতে থাকে। তার ছোটবেলাও ঠিক এমনই কেটেছে। হায়াত সাহেবের তীব্র অবহেলা আর উপেক্ষার মাঝেই কেটেছে তার শৈশব। তার বাবাকে ঠিক মতো চেনাও হয়নি তার। যৌবনের দিগন্তর ভালোবাসা পেয়ে রেখা ভেবেছিল হয়তো তার জীবনে দুঃখর দিনগুলো ফুরিয়ে এসেছে। কিন্তু সে ঘুমন্ত খেয়ে তার পায়নি। দিগন্ত তার বিশ্বাস আর ভালোবাসাকে যত্নের সাথে চুরমার করে দেবে। রেখা নিজের চিন্তায় মশগুল। ব্যাপারকে খেয়াল করে তানভীর মায়ের কোলে ওপর দাঁড়িয়ে রেখা মুখটা তার দিকে ফিসফিসিয়ে ফিরিয়ে বলে, মাম্মা কি বকছো? পাপা কত বছর? রেখা আলভিকে নিয়ে বুকে জড়িয়ে তার মুখে চুমু খেতে খেতে বলে, পাপা তো দূর দেশে থাকে, তাই আমাদের সাথে দেখা করতে আসে না। কত দূরে ওনাকে থেকে আজকে না কোনো আমলার কাছে। তুই আর একটু বড় হ, ঠিক আসবে দেখি। আমার তো বলেই দেখো আমি কত লম্বা হয়েছি। এই বলে আলভির নিজের পায়ে আঙুল পা ওপর ভর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়ায়। ছেলের এমন বোকা বোকা কাণ্ড দেখে রেখা এবার শব্দ করেই গেছে হেসে ফেলে। আমার বিড়ালের ছানা ঘুম থেকে উঠতে এই কথা বলেছে। বড় যখন হয়ে গেছিস ভাবছি তোকে কিন্ডার গার্ডেনে ভর্তি করিয়ে দেব। মায়ের মুখে কিন্ডার গার্ডেনের কথা শুনে আলভির মুখ শুকিয়ে গেল। যদিও এখনও তার হাতে হাতে খড়ি হয়নি, তবে তার বুঝতে বাকি নেই যে পড়াশোনা খুবই গম্ভীর ব্যাপার। কারণ মাকে সে দেখে রাত জেগে মোটা মোটা বই পড়তে। বইগুলো কী সব হাজি বাজে জিনিস লেখা। আলভির ছোট মাথায় সেগুলো ঢোকে না। না না, আমি যাব না ওই পচা জায়গায়। ওইখানে কোনো খেলনা নেই, শুধু পড়া আর পড়া। মাম্মা, আমি যাব না। আমি তো ছোট। তুই ছোট? কথা শুনে তো মনে হয় পাকনা বুড়ো একটা। পড়াশোনা কথা শুনলেই কান্না এসে পড়ে একেবারে। না, আজকেই তোকে ভর্তি করিয়ে দেব। আর কিন্ডার গার্ডেনে ম্যামদের বলবো তোকে যেন খেলতে না দেয়। রেখার কথা আলভির অভিমান করে গাল ফোলায়। তারপর মায়ের দুহাতে ফাঁক দিয়ে গালে বের হয়ে এক লাফে বিছানা থেকে নেমে যায়। ঠিক এই সময় হিয়া তাদের রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। হঠাৎই আলভিরকে নিজের দিকে ছুটতে আসতে দেখে হিয়া প্রথমে থমথম খায়। আলভির এক ছুটে হিয়ার পাশে আড়ালে লুকিয়ে তার পায়জামা শক্ত করে ধরে বলে, হিয়া আন্টি, আমাকে বাঁচাও। মাম্মা বলেছে আমাকে নাকি খেলতে না দিয়ে কিন্ডার গার্ডেনে নিয়ে যাবে। আমি যাব না ওখানে। আলভির এমন কীর্তি দেখে রেখা আর হিয়া দুজনে হেসে ফেলে। হিয়া আলভিরের মতো রক্ষণে রেখাকে ধমক সুরেই বলে, আলভির যখন চাইছে না তখন কিন্ডার গার্ডেনে ভর্তি করা ক্যান্সেল। ও এখনো অনেক ছোট। খেলার বয়স ও শোনো, পড়াশোনা অনলি খেলাধুলা। ওকে। রেখা মাথা নাড়িয়ে সায় দেয় হিয়ার কথায়। তারপর মুখ বাঁকিয়ে বলে, হিয়া, এত দুষ্ট ছেলেকে নিয়ে নিচে যা। ওকে আমি আর আদর করব না। আমি ফ্রেশ হয়ে আসছি। হিয়া মুচকি হেসে আলভিরকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেখা বিছানার উপর নীরব ভঙ্গিতে বসে থাকে কিছুক্ষণ। আজ হিয়া না থাকলে তার জীবন যে কতই কষ্টর বিভীষিকাময় হতো সেটা বলার বহুক্ষ। কি করতো সে এই অচেনা পৃথিবী তার ছোট অবুঝ ছেলেটাকে নিয়ে? এসব ভাবতে ভাবতে কখন যে তার চোখের কোণে পানি জমে, রেখা সেদিকে খেয়ালই নেই। হাতে উল্টো পিঠে দিয়ে দিয়ে চোখের পানি মুছে রেখা বিছানা থেকে নেমে বাথরুমের উদ্দেশ্য রওনা দেয়। গোসলের উদ্দেশ্য। কাপড় কাপড় খুলে রেখা গায়ের টাওয়াল জড়িয়ে নেয়। রেখা ঠিক তখনই লাইট নিভে যায়। আশপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। রেখা প্রথমে ব্যাপারটা তেমন আমলে নিনা নর্মাল লোডশেডিং ভেবে দরজার দিকে এগোয়। কিছু একটা স্পর্শে তার গা শিউরে ওঠে। তার
নগ্ন গায়ের ওপর কারো গরম নিঃশ্বাস সজোরে ধাক্কা খাচ্ছে। রেখা ভয়ে ভয়ে পিছনে ফিরে অন্ধকারে কাউকে দেখতে পায় না। এসব নিজের ভুল ভেবে দরজার ছিটকানি সে স্পর্শ করতেই যাবে অমনি কেউ সজোরে তাকে নিজের কাছে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। রেখা অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু বিপরীতে থাকে মানুষটার শরীর যেন রড কংক্রিটের তৈরি দেয়াল। তাই হাত পা ছোটাছুটি করেও যখন কোনো লাভ হয় না, তখন রেখাও আপ্রাণ চেষ্টা করতে থাকে চিৎকার করার, কিন্তু সেটাও সম্ভব হয়ে ওঠে না। ক্রমান্বয়কারী তার মুখে শক্ত করে ধরে রেখেছে। এদিকে অচেনা ব্যক্তি ঠান্ডা হাত রেখার অর্ধনগ্ন শরীরে বিচরণ করে বেড়াচ্ছে, স্পর্শের সাথে সাথে কামড়ও খাচ্ছে। একসময় তার হাতটা তোয়ালের ভেতর প্রবেশ করার উপক্রম হলেই সাথে সাথে বাথরুমের লাইট জ্বলে ওঠে। রেখা ভয়াত্মক জল চোখে আশেপাশে তাকাতে কাউকে দেখতে পায় না। লোকটা যেন মুহূর্তের মাঝে উধাও হতে গেছে। রেখা নিজেকে শান্ত রাখার জন্য নিজের মনকেই বোঝাতে থাকে এসব কিছু তার কল্পনা ছাড়া আর কিছুই নাই। কিন্তু পর মুহূর্তে আয়নায় নিজের ঘাড়ে ওপর কোমরের চিহ্ন রেখে রেখা হকচকিয়ে যায়। তার মনে এতক্ষণ যা হয়েছে তার সাথে এসব সত্যি। রেখার চোখে পানি ধরে রাখতে পারে না। বাথরুমে ভিজে মেঝে ওপর বসে সে কাঁদতে শুরু করে। কে এসেছিল এখানে? নিজের মনে বারবার এই প্রশ্নের উদয় হলেও সঠিক উত্তরটা রেখা জানা নেই। সদ্য গোসল সেরে বের হয়ে মাথার চুল মুছতে মুছতে রুমে আসে উদয়। চুলগুলো ঈষৎ কুকড়া হওয়ায় পানি ঝরতে একটু সময় লাগে, তাই ভালো করে মুছে না নিলে শেষমেশ ভয়ানক ঠান্ডা বাঁধবে সে। হাঁটতে হাঁটতে বিছানার সামনে এসে বিছানার উপর অজ্ঞান এক মেয়ে চাদরে ঢাকা নগ্ন শরীর দেখে মুচকি হাসে সে। মেয়েটা কে সেটা সে নিজেও জানে না। কাল রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখে ভালো লেগেছিল, তাই জোর করে তুলে এনে রাতে নিজের চাহিদা শিকার বানিয়েছে। উদর একটু নিচু ঝুঁকে মেয়েটার নাকের কাছে আঙুল রাখে। নাক শ্বাস প্রশ্বাস পড়ছে তার, মানে এখনো জ্যান্ত আছে। উদার একটা রুমাল নিয়ে তাতে ক্লোরোফর্ম মেখে মেয়েটার মুখের কাছে ধরতে ঘুমন্ত মেয়েটা অজ্ঞান হয়ে যায়। উদারের কাছে এসব নতুন কিছু না। তার নামে মডার্ন কেস মার্ডার কেস ঝুলেছে প্রায় 20টা, আর রেপ কেস প্রায় 50টার মতো। অতি প্রত্যাশীল মির্জা বংশের ছেলে হওয়ায় প্রতিবারই কিসের ফাইলগুলো জমা পড়ে পুলিশের ভাঙা আলমারিতে। হায়ার মির্জা বেঁচে থাকতে ছেলের কুকীর্তি ঢাকতে প্রচুর পয়সা খরচ করতে। এখন অবশ্য সেসবের দরকার হয় না, কারণ উদয়ের এখন আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের সাথে ওঠা বসা। তার বিরুদ্ধে মামলা করবে এটা কার সাধ্যি? ফ্রিজার থেকে একটা ঠান্ডা বিয়ারের বোতল হাতে নিয়ে উদার কম্পিউটারের সামনে বসে পড়ে। কম্পিউটারের স্ক্রিনে 3টা জায়গায় সিন প্রেস হচ্ছে। কারো বাড়ির বাইরে, ড্রয়িং রুমে আর করিডোরে উদার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বোতলের ঠান্ডা পানীয় গলা ঢালতে ঢালতে উদার তীক্ষ্ণ দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করছে। জীবনটাকে ভালো করে এনজয় করে নাও, কারণ উদার মির্জা যার জীবনে প্রবেশ করে তার জীবন সে নরক বানিয়ে দেয়। খুব শীঘ্রই আমাদের দেখা হতে চলেছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলবে।